নিউজ 24-এর চ্যানেল চ্যানেল 24-এর একটি টক শোতে অংশগ্রহণ করেছেন এবং উনি বলছেন যে আমি শুরু থেকে বলছি, এখনও বলছি, যদি না বলে থাকি তাহলে ভুল বলেছি, সেটা হচ্ছে এই ট্রাইব্যুনালের জুরিসডিকশান আমি মানি না। উনি এটা রিপিট করেছেন, এই ট্রাইব্যুনালের জুরিসডিকশান আমি মানি না, এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে না। শুধুমাত্র উনি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নয়, উনি এই ট্রাইব্যুনালের সমস্ত বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। মানেন নাই বলে অবজ্ঞা করেছেন, অবহেলা করেছেন, অডাসিটি দেখিয়েছেন। সেই সাথে উনি আরেকটি কথা বলেছেন, আমার ধারণা যে একটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট আছে। ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট বলতে উনি কি বোঝাতে চেয়েছেন এটা খুব পরিষ্কার। পরের বক্তব্যগুলো যদি আপনারা বিবেচনায় আনেন তাহলে উনি পরিষ্কার বোঝাতে চেয়েছেন প্রসিকিউশন অর থার্ড পার্টি কারোর সাথে একটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টে এই জাজমেন্ট বা প্রসিডিং চলছে। এইটা একটা বিচারকের জন্য, একটা বিচারালয়ের জন্য এবং যারা বিচার প্রার্থী তাদের প্রতি চরম অবজ্ঞাসূচক বক্তব্য, বিশেষভাবে বিচারকদের প্রতি অবমাননাকর। সেই সাথে উনি প্রসিকিউশন টিমকে চ্যালেঞ্জ করেছেন, আমাদের আইনের 11(4) ধারা অনুযায়ী বিচার প্রক্রিয়া, বিচারক এবং কোনো পক্ষকে ক্ষতিগ্রস্ত করে এই ধরনের কোনো বক্তব্য দেওয়ার অধিকার কারো নাই। এই ক্ষেত্রে যদি তারা এ ধরনের কোনো বক্তব্য প্রদান করেন, অনারেবল ট্রাইব্যুনাল কোনো আবেদনের ভিত্তিতে অথবা সমটো একটি শোয়িং কজ, অর্থাৎ তাকে নোটিশ দিয়ে তার কারণ দর্শানোর সুযোগ দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন এবং সর্বোচ্চ শাস্তি হিসাবে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা অথবা 5,000 টাকা জরিমানা অথবা দুটোই দিতে পারেন। এই মামলায় আপনারা দেখেছেন যে আমরা এখানে প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে এই শুনানিটা আজকে হয়েছে। অনারেবল ট্রাইব্যুনালের আজকে 3 জন মেম্বারের মধ্যে একজন মেম্বার অর্থাৎ চেয়ারম্যান এবং মেম্বার 1 অনুপস্থিত ছিলেন। চেয়ারম্যান এবং মেম্বার 1-এর অনুপস্থিতিতে মেম্বার 2 শুনানি করে বলেছেন যে যেহেতু একটা সিরিয়াস অ্যালিগেশন, সিরিয়াস ম্যাটার, এই জন্য আমি চাচ্ছি যে অন্তত চেয়ারম্যান সাহেবের উপস্থিতিতে এই শুনানিটা হোক। আমি অর্থাৎ অনারেবল ট্রাইব্যুনালের আজকে সিটিং মেম্বার এবং এটা নেক্সট সানডে শুনানির জন্য দিন ধার্য করেছেন। বাকি প্রসিডিং আপনারা দেখেছেন। তার জন্য যে ধরনের ভূমিকা থাকা উচিত সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তো আপনি জানেন যে বাংলাদেশে প্রতিনিয়ত প্রতিদিন বিশেষ করে দেশের যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক ভাবে বর্তমানে বিঘ্নিত হচ্ছে। গতকালকে বাংলাদেশের রাজশাহী অঞ্চলের একটি জায়গায় ধর্ষণের একটি ভিডিও প্রকাশ্যে মাঠের মধ্যে এক তরুণীকে ধর্ষণের ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে। মানুষজন দেখছে, প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু কোনো গ্রেপ্তার হচ্ছে না, ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এবং এই ধরনের নির্মম নৃশংস ঘটনাগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত বাংলাদেশে প্রতিদিন পত্রিকার পাতায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি। তো এইরকম পরিস্থিতিতে আসলে স্থিতিশীলতা, বাংলাদেশের এই যে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা, এগুলো রক্ষার ক্ষেত্রে আসলে মানে এর থেকে উত্তরণের পথ কি? ধন্যবাদ তৈমুর তুষার। আজকে বাংলাদেশের যে আভ্যন্তরীণ নিরাপত্তা এবং আঞ্চলিক নিরাপত্তা এবং বাংলাদেশের 17.5 কোটি মানুষের যে জনজীবনের যে দুরবস্থা, কোথাও শান্তি নেই, কোথাও আইন কানুনের বিন্দু বিসর্গ মানাও হয় না, মানার কোনো প্রচেষ্টাও নেওয়া হয় না। আজকে চাঁপাইনবাবগঞ্জের যে বোনটি ধর্ষণের শিকার হলো, এই ধর্ষণের হাত থেকে রক্ষা করার জন্য যারা দায়িত্ব পালন করা উচিত, সেই দায়িত্ব পালনকারী যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আছে, জবরদখলকারী, অবৈধ দখলদার ইউনূস, ফ্যাসিস্ট ইউনূস সরকার, এগুলো নিয়ে তার কোনো দায়িত্ব সে বোধও নেই। এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতির গত 15 মাসের যে চরম ভাবে যে অবনতি ঘটেছে, কারণ যারা সন্ত্রাসী, যারা লুটেরা, যারা অপরাধী, যারা বিরাজনীতিকরণের শক্তি, জঙ্গিবাদী শক্তির দোসর সদস্য এবং যারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে, বাংলাদেশকে ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করে
আমাদের বাঙালির গৌরব, গৌরব গাথা অর্জন এবং আমাদের আদর্শ, যে আমাদের যে চেতনা, আমাদের যে মূল্যবোধ, সামাজিক সাংস্কৃতিক যে মূল্যবোধ, সবকিছুকেই ধ্বংস করে দেওয়া হচ্ছে, সবকিছুকে পদদলিত করা হচ্ছে। এবং এর পিছনে একটি ভয়ঙ্কর দেশ বিরোধী গোষ্ঠী, ভয়ঙ্কর ষড়যন্ত্র নীল নকশা নিয়ে বাংলাদেশকে বিশ্ব সভায় আমাদের যে মর্যাদা, আমাদের যে উচ্চ আসনে পৌঁছে দিয়েছিল আমাদের জনগণের ভোটে বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন শেখ হাসিনা, আজকে একটি নির্বাচিত সরকারকে, একটি গণতান্ত্রিক ধারাবাহিকতার অংশ হিসাবে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা কারা দখল করেছে? তারা কারা জঙ্গি? তারা কারা সন্ত্রাসী? তারা কারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী গোষ্ঠী? ৭১-এর যদি আমরা ৭১ মহান মুক্তিযুদ্ধ, পূর্ববর্তী অবস্থা আর বর্তমান অবস্থা, এই তিনটি পর্যায়ে যদি ভাগ করা যায়, আজকে বাংলাদেশ এসে দাঁড়িয়েছে কোথায়? ৭১-এর পূর্ববর্তী অবস্থা আর পাকিস্তানি হানাদার বাহিনী, তার দোসর এবং তাদের দালালরা একসময় যারা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, আমাদের জীবন, আমাদের সন্তানদের জীবন নিয়েছে, মা বোনদের সম্ভ্রমহানি ঘটিয়েছে এবং হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের সম্পদ লুণ্ঠন করেছে, অগ্নি সন্ত্রাস করেছে। তারাই আজকে মনে হচ্ছে বাংলাদেশটাকে সেই অপশক্তি গোষ্ঠী এখন দাপিয়ে বেড়াচ্ছে। তাদের জন্য ৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় যেমন কোনো আইন ছিল না, তারা যা কিছু করেছে সেটাই ছিল। সেই সময় বলা হতো এটা হালাল। সে হালাল হারামের যুগে তখন অপকর্মকে, অন্যায়কে, খুনকে, ধর্ষণকে বলা হতো এটা সঠিক, অথবা ওই ধর্মীয় ভাষায় যদি বলি হালাল। আজকের বাংলাদেশে এই দখলদার ইউনূস ফ্যাসিস্ট সরকারের ১৫ মাসের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে সেই একই রকম অন্যায়, অবিচার, জ্বালাও পোড়াও, খুন, ধর্ষণ, শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, ধর্মীয় সংখ্যালঘুদের উপরে আক্রমণ, হত্যা, আর আওয়ামী লীগের নেতাকর্মী তো গণিমতের মালের মতো। আওয়ামী লীগ করা মানেই হলো অভিশাপ। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে খুন করা জায়েজ, খুন করলে কিছু হবে না, বিচার হবে না, বিচার করার কোনো সুযোগ নাই। সেইভাবেই আইনি রাষ্ট্রীয় ব্যবস্থাকে, রাষ্ট্রীয় কাঠামোটাকে ব্যবহার করা হচ্ছে, অপব্যবহার করা হচ্ছে। তো সেই জায়গায় তো আইনের শাসনের বিন্দু বিসর্গ নাই, অবশিষ্ট নেই। সেই জায়গায় তো বিচার বিভাগের কথা বলার অধিকার নেই। বিচার বিভাগে ন্যায় বিচার পাওয়া তো দূরের কথা, বিচার বিভাগটাকে সম্পূর্ণরূপে হুমকি ধামকির মব সন্ত্রাসীদের কাছে বিচার বিভাগ পর্যদস্ত। বিচারপতি, প্রধান বিচারপতি, বিচারপতি, কোর্ট এবং জজ সাহেবরা আদালতে বসতে পারেন না, তাদেরকে পদত্যাগে বাধ্য করা হয়। আদালতে আইনজীবীরা ভিকটিমের পক্ষে, রাজবন্দীদের পক্ষে দাঁড়াতে গেলে তাদের উপর আক্রমণ করা হয়। ভিকটিম এবং রাজবন্দীদেরকেও মব সন্ত্রাসীরা আক্রমণ করে। তার মানেটা কি? এখানে কোনো আইনের প্রয়োজন নেই, আইনের শাসনের কোনোই দরকার নেই, এখানে কোনো অধিকার নেই। এই দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের, আওয়ামী লীগের ভোটারদের, আওয়ামী লীগের সমর্থকদের এবং ধর্মীয় সংখ্যালঘুদের কোনো অধিকার নেই। এরকম একটি সন্ত্রাসী রাষ্ট্র বানিয়ে ফেলছে। এবং এই যারা নিরাপত্তা দেওয়ার কথা তারাও তো জিম্মি এক ধরনের। কারণ আপনি জানেন যে সম্প্রতি জামাতের চট্টগ্রামের একটি অনুষ্ঠানে চট্টগ্রামের সাতকানিয়ার সংসদ সদস্য, জামাত ইসলামীর নেতা শাহজাহান চৌধুরী, তিনি তো প্রকাশ্যে তাদের সমাবেশে বলেছেন যে প্রশাসনকে আমাদের কথায় উঠতে হবে, বসতে হবে, আমাদের কথায় মামলা দিতে হবে, আমাদের কথায় গ্রেপ্তার করতে হবে। এবং উনি এও বলেছেন যে জামাতের নেতাকর্মীরা যেখানে যেই সমাবেশে বা যেই কর্মসূচিতে যাবে, পুলিশ পেছনে পেছনে যাবে, প্রোটোকল দিতে হবে। তো এক ধরনের তো তারা জিম্মি করে রেখেছে মনে হচ্ছে, এবং এটা তাদের ভাষাতেই কিন্তু বেরিয়ে আসছে। এটা তো সত্য কথাটাই উনি বলার চেষ্টা করেছেন। উনি তো সত্যবাদী মানুষ, সেরকমটাই উনি যা বলবেন, ওনার জামাত ইসলামী জঙ্গিরা যা বলবেন সেটা মানতে বাধ্য। এই কথা বলার মূল যে রক্ষককে, পৃষ্ঠপোষককে, তিনি হলেন ডক্টর মোহাম্মদ অবৈধ দখলদার ডক্টর মোহাম্মদ ইউনূস
ওনাদের পৃষ্ঠপোষক। ওনারা চান এই সকল এরাই দেশটাকে দাপিয়ে বেড়াবে, এবং নির্বাচনের কথাও বলছে ওনারাই ওনারা যা বলবেন নির্বাচনে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই তাদের কথা মতোই চলবে। অর্থাৎ তথাকথিত নির্বাচন করার আয়োজনের প্রস্তুতি হিসাবে তারা এখনই জানিয়ে দিচ্ছে। এটা তো তাদের কর্মকাণ্ড, যেটা 15 মাস যা করতেছে করে আসতেছে, সেইটার একটা আনুষ্ঠানিকতা, আনুষ্ঠানিক ঘোষণা মাত্র। আরো অনেক কিছু নিশ্চয়ই আমরা দেখতে পাবো যদি এই দখলদার সরকার আরো দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে থাকে। যাই হোক, সেটা আমরা কখনোই প্রত্যাশা করি না, বাংলাদেশের মানুষও প্রত্যাশা করে না। বাংলাদেশের মানুষ মনে করে দেশের শান্তি স্থিতিশীলতা, দেশের আইনের শাসন প্রতিষ্ঠা, দেশে মানবিক অধিকার, হিউম্যান রাইটস এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে এই অবৈধ দখলদার সরকার, এই ক্যাঙ্গারু কোর্টের প্রবর্তক, যে ক্যাঙ্গারু কোর্ট, আইসিটি আদালত বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে আগের দৃষ্টান্ত, আগের যে রায় ঘোষণা করে দিয়ে, আগেই বলে দিয়ে নির্ধারণ করে তারপরে সাজা ঘোষণা দেয়, এটা তো একটা প্রক্রিয়া, একটা নামমাত্র নাটকীয়তা, নামমাত্র নাটক করে একটা ক্যামেরা ট্রায়ালের নামে রায় ঘোষণা করে বিচার করে দেওয়া। তো এই দুঃসাহস পায় কি করছে? কারণ রায়ের আগে ডক্টর মোহাম্মদ ইউনূস ফাঁসি চান, উনি ফাঁসি দিতেই হবে। উনি বলেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, উনি বলেন আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না, উনি বলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, যিনি জনগণের ভোটে নির্বাচিত, যিনি জনপ্রিয়, দেশের মানুষের কাছে আস্থার ঠিকানা হিসাবে বাংলাদেশের মানুষ প্রকাশ্যে বলা শুরু করেছে, বাংলাদেশের মানুষ এখন তাকে ফেরত বাংলাদেশে ফিরে আসুক এই আহ্বান জানায়, প্রার্থনা করে। সেই জায়গায় দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি রাষ্ট্র ক্ষমতা দখল করে ওনার ঠ্যাঙ্গারে বাহিনী দিয়ে, কখনো জামাতে ইসলামকে দিয়ে কথা বলায়, কখনো ওনার প্রতিষ্ঠিত বিতর্কিত দল উনি বানিয়েছেন। উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে উনি সংবিধানের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উনি যে শপথ নিয়েছিলেন, সেই শপথকে কথা উনি ভুলে গিয়ে, অমান্য করে উনি দল গঠন করে সে দলের প্রধান পৃষ্ঠপোষক অথবা উনি দলের জনকে পরিণত হতে চান। উনি কখনো বিএনপি নেতাদের সাথে, তাদের কর্মীদের সাথে, সিনিয়র নেতাদের সাথে দেশ থেকে ৭,০০০ মাইল দূরে যেয়ে উনি দেখা করে আসেন। হ্যাঁ, ওনার বান্ধবীদের সাথে নিয়ে, ওনার কোনোই প্রয়োজন ছিল না। এ ধরনের ঘটনা উনি ঘটিয়েছেন। উনি সবাইকেই মূলা খাওয়াতে চান, মূলা দেখিয়ে বেড়াচ্ছেন। তো এগুলো এখন খুবই পরিষ্কার হচ্ছে, এগুলো সবকিছুর পিছনে ইউনূস সাহেবের ভেলকিবাজি চলছে। নির্বাচন নিয়ে যে কথাগুলো আপনি বলছিলেন, তো নির্বাচন যদি তাদের যেই ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা তারা বলছে, সেই নির্বাচন তো যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন আয়োজন করতে চায়, সেটি এক ধরনের হয়তো চেষ্টা তাদের মধ্যে আছে। আবার আরেকটি বিষয় শোনা যাচ্ছে যে একটি রিফাইন্ড আওয়ামী লীগকে তারা চায় নির্বাচনে। তো আসলে এই ধরনের যোগাযোগ কি আপনাদের সঙ্গে হচ্ছে কিনা, বা যদি আওয়ামী লীগ সভাপতি সহ যাদের বিরুদ্ধে বর্তমান সরকারের অভিযোগ আছে তাদেরকে বাদ দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? ধন্যবাদ। মেটিকুলাসলি ডিজাইন করে কিভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে, সন্ত্রাস করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের, আইন শৃঙ্খলাকারী বাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনী, অন্যান্য অনেক ক্ষেত্রে তো এই রক্তাক্ত খুনের জন্য দায়ী এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তার দোসর। উনি নিজেই গণতন্ত্র, অধিকতর তো গণতন্ত্র দেওয়ার এবং বাংলাদেশে একটি সুষ্ঠু ধারা রাজনীতি ফিরিয়ে আনার যে অঙ্গীকার করেছিল 15 মাসে, উনি প্রমাণ করেছে সকল অঙ্গীকার উনি যা করেছেন এটা উনি মিথ্যাচার করেছেন। উনি ভ্রষ্টাচারী মানুষ, উনি নীতিহীন মানুষ, উনি যা বলেন উনি তা করেন না, এটা উনি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এখন নির্বাচনের নামে আওয়ামী লীগের কে বাদ দিয়ে বাংলাদেশে যে নির্বাচন উনি করতে চান,
বাংলাদেশের মানুষ এই নির্বাচন চান কিনা এটা উনি বোঝেন না, খুব ভালো করেই বোঝেন। উনি ভালো করেই জানেন আওয়ামী লীগ একটি জনপ্রিয় দল, গণতান্ত্রিক দল। বাংলাদেশের মানুষ এখনো আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রতি বাংলাদেশের অকুণ্ঠ সমর্থন আছে এবং সবচাইতে জনপ্রিয় নেতা হিসাবে এখনো বাংলাদেশের মানুষের কাছে তার যে মর্যাদা, তার প্রতি বাংলাদেশের মানুষের আস্থা, এবং সেই আস্থার ভিত্তিতে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তাকে মোকাবেলা করার ক্ষমতা ওনার ইচ্ছায় যাদেরকে উনি সরকারে আনতে চান, রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে চান, তাদের পক্ষে সম্ভব। যেহেতু সম্ভব না, সে কারণেই উনি আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, আওয়ামী লীগ ইলেকশন করতে দেওয়া হবে না। আওয়ামী লীগের সভাপতিকে ক্যাঙ্গারু কোর্ট দিয়ে উনি সাজা প্রদান করে, মনে করেন ঘোষণা দিয়ে, নাটক করেই বাংলাদেশের আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষের হৃদয় থেকে বিচ্ছিন্ন করে ফেলবেন। এটা ওনার একটা কাল্পনিক স্বপ্ন।